আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাইমা ফেরদৌস, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, দুরন্তপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা জীববিজ্ঞান প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। প্রথম পত্রের প্রথম অধ্যায়ে তোমরা এর আগে দুটি ক্লাস পেয়েছো। আমি আজ আলোচনা করব কোষ ও এর গঠন থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। আমরা জানি উদ্ভিদ কোষগুলি সাধারণত কোষ প্রাচীর দিয়ে আবৃত থাকে, আর প্রাণী কোষগুলিতে তার বাইরের দিকে কোনো কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষেরই অনন্য সাধারণ বৈশিষ্ট্য। ঠিক কোষ প্রাচীরটার নিচে আমি যে চিত্রটি এঁকেছি তোমরা লক্ষ্য করো, এই কোষ প্রাচীরের নিচে যে পর্দাটি রয়েছে সেটি হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। এর অনেকগুলি নাম হয়ে থাকে। এটাকে কোষ ঝিল্লি বলা যায়, কোষ মেমব্রেন বলা যায়, সাইটোমেমব্রেন বলা যায়, বায়ো মেমব্রেন বলা যায়। এটাকে অনেকে অনেক নামকরণ করেছেন, কিন্তু সবগুলি মূলত এই কোষ ঝিল্লি বা তার বাইরের দিকে এই আবরণ। এই কোষ প্রাচীরের নিচে এই প্লাজমা মেমব্রেনটা ঘিরে সমস্ত বস্তুটাকে যখন এটা আবৃত করে রাখে, টোটাল বস্তুটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তোমরা খেয়াল করো, আমি এখানে কি শব্দ নিয়েছি, প্রোটোপ্লাজম। ভেতরের তরল এই থকথকে জেলির মতন পদার্থটা হচ্ছে প্রোটোপ্লাজম। আর এই তুমি যদি কোষ প্রাচীরের নিচের সমস্ত বস্তুটাকে একসাথে কাউন্ট করো, অর্থাৎ প্লাজমা মেমব্রেন সহ টোটাল অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের ভেতরে তরলটা হচ্ছে প্রোটোপ্লাজম। আচ্ছা, প্রাণী কোষের বেলায় যদি আমরা খেয়াল করি, এটাই হচ্ছে তার সবচেয়ে বাইরের দিকের আবরণ। এই আবরণটাতে অনেক জায়গায় বিভিন্নভাবে ভাঁজ হয়ে থাকতে পারে। এই ভাঁজগুলিকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। প্রাণী কোষের ক্ষেত্রে মাইক্রোভিলাই দেখা যায়। প্লাজমা মেমব্রেনের এই আবরণটি বিভিন্নভাবে ভাঁজ বিশিষ্ট হয়ে থাকলে এই বর্ধিত অংশগুলিকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। এটা আবার অনেক দিকে ভেতরের দিকে প্রবিষ্ট হতে পারে, অর্থাৎ কোষের ভেতরের দিকে যদি প্লাজমা মেমব্রেনটি ভাঁজ হয়ে ঢুকে থাকে তাহলে আমরা তাকে বলবো পিনোসাইটিক ফোস্কা, অর্থাৎ এদিকে ফোস্কার মতন ভেতরের দিকে প্রথিত। আসো আমরা আলোচনা করি যে এর ভৌত গঠন, অর্থাৎ এই প্লাজমা মেমব্রেনটি কী নিয়ে গঠিত। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে প্লাজমা মেমব্রেন। ভৌত গঠন বলতে এটি বাইরে থেকে দেখতে কেমন, অর্থাৎ এটি কী নিয়ে তৈরি, বাইরে দেখতে আমরা কেমন সেটা আলোচনা করার জন্য বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন মতবাদ দিয়েছেন। এর মধ্যে সিঙ্গার এবং নিকলসনের একটি মডেল আছে, যেটা সর্বাধিক আধুনিক এবং এটি সর্বজন স্বীকৃত। তাছাড়াও আরও বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল দিয়েছেন। রবার্টসন ইউনিক মডেল দিয়েছেন, ডেনিল এবং ড্যাপসন আছেন, ওনারা দুজন বিজ্ঞানী যে মডেলটা দিয়েছেন সেটাকে বলা হয় স্যান্ডউইচ মডেল। অর্থাৎ কেন এরকম নামকরণ হয়েছে, এটা মূলত প্রোটিন, লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন, লিপিড এবং প্রোটিন, PLP, অর্থাৎ দুটি প্রোটিন লেয়ারের মাঝখানে থাকে লিপিড লেয়ার। এরকম করে এই গঠনটা তৈরি। আমরা যদি একটু আঁকি তাহলে আমরা দেখতে পাবো। তোমাদের জীববিজ্ঞান ক্লাসের জন্য চিত্র আঁকায় অবশ্যই পারদর্শী হতে হবে। চিত্র ভালো জানা থাকলে তোমার বর্ণনা করতে সহজ হবে। আমরা প্রোটিন লেয়ারগুলিকে যদি দেখাই যে এরকম হচ্ছে প্রোটিন লেয়ার। এই প্রোটিন লেয়ারগুলিতে এরকম আমি দুই স্তরের একটা লিপিড রেখেছি। মূলত এই লিপিডটার বাইরের দিকে থাকে প্রোটিন। এখানে যদি আমরা প্রোটিন কাউন্ট করি, যে প্রোটিন, লিপিড এবং প্রোটিন, এগুলো হচ্ছে তার হাইড্রোফিলিক সাবস্টেন্স। এগুলো হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ এগুলো পানি গ্রহণ করে এবং এগুলো পানি গ্রহণ করে না। লিপিড আবরণগুলি পানি গ্রহণ করে না। এই তিনটি স্তর মিলিতভাবে একটা একক পর্দা তৈরি করেছে, বা যাকে বলা হচ্ছে ইউনিট মেমব্রেন বা একটা সিঙ্গেল লেয়ার। এই লেয়ারটির যে সর্বাধুনিক মডেল, তার ভিতরে বলা হচ্ছে যে এটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আমরা যদি ফ্লুইড মোজাইক মডেল চিন্তা করি তাহলে আমরা দেখব এই মডেলটার এরকম নাম হওয়ার কারণ হলো
ফ্লুইড বা লিপিড এই তরলের মধ্যে প্রোটিন অণুগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাসমান বা বিন্যস্ত থাকে। দেখা যাচ্ছে যে আমার যদি আমি একটা সেল মেমব্রেন আঁকি, এই সেল মেমব্রেন কি, এটা হচ্ছে তার কোষের ভেতরের সাইড, এটা হচ্ছে কোষের বাহিরের সাইড। এই সেল মেমব্রেনটাতে আমার এখানে যদি আমি লিপিড অণুগুলি নিই, দুটি করে লেয়ার আছে, 2 স্তরের লিপিড অণু, এর ভেতরে বিভিন্নভাবে কোলেস্টেরল অণুগুলো গেঁথে থাকে। এখানে প্রোটিন আছে 2 স্তর জুড়ে গঠিত, কিছু প্রোটিন আছে বাইরের দিকে অবস্থিত, কিছু প্রোটিন আছে বাইরের ভিতরে উভয় স্তর মিলে গঠিত। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এই চিত্রটি 2 একবার প্র্যাকটিস করলেই তুমি পারবে, বেশ সহজ। আমরা কি দেখতে পাচ্ছি, এই গঠনটাতে মূলত 4টা উপাদান আছে। 1, লিপিড বাইলেয়ার, অর্থাৎ লিপিডের 2টি স্তর, 1 স্তর, এখানে 1 স্তর, অর্থাৎ এই হচ্ছে লিপিডের বাইলেয়ার। তার এগুলো ফসফোলিপিড দিয়ে তৈরি। আর এই প্রোটিনের মধ্যে আমি 3 ধরনের প্রোটিনের কথা বলেছি, আমি একটু লিখে নিই। লিপিড বাইলেয়ার ছাড়াও এখানে রয়েছে মেমব্রেন প্রোটিন, মানে এই ঝিল্লিটাতে বিদ্যমান প্রোটিনগুলিকে বলা হচ্ছে মেমব্রেন প্রোটিন। এবং এখানে তোমার থাকতে পারে কোলেস্টেরল, তোমার এখানে থাকবে বিভিন্ন কার্বোহাইড্রেট চেইন, তোমার এখানে কিছু কার্বোহাইড্রেটের চেইন থাকতে পারে। শাখা প্রশাখাযুক্ত এবং শাখা প্রশাখাবিহীন চেইনও হতে পারে। এগুলোকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। আমি আবার একটু রিপিট করছি, আমাদের কোষ ঝিল্লির এই গঠনটাকে বলা হয় সর্বাধুনিক মডেল। কেন বলা হচ্ছে? কারণ এটাকে সিঙ্গার এবং নিকোলসন বলছেন যে এখানে এই লিপিডের তরল লেয়ারটার ভেতরে বিভিন্ন ধরনের প্রোটিন অণুগুলি ভাসমান মোজাইকের মতন থাকে এবং এটাকে সমুদ্রের হিমশৈল বা আইসবার্গের মতন দেখা যায় বলে একে আইসবার্গ মডেলও বলা হয়। এই গঠন অনুযায়ী এতে লিপিড বাইলেয়ার থাকবে, তারপর এতে মেমব্রেন প্রোটিন থাকবে, এখানে কোলেস্টেরল অণু থাকবে এবং গ্লাইকোক্যালিক্স থাকবে। আমরা এই ছোটগুলি হচ্ছে কোলেস্টেরল। এরপর এই গ্লাইকোক্যালিক্স বলতে আমাদের এই কার্বোহাইড্রেটের চেইনগুলি হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটা হচ্ছে গ্লাইকোলিপিড, খেয়াল করো গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এই দুটিকে একসাথে মিলিতভাবে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। অর্থাৎ কোষঝিল্লির এই মডেলে আমরা গ্লাইকোক্যালিক্স দেখি, এটি মূলত কার্বোহাইড্রেটের চেইন, বিশেষ চিনির স্তর। তুমি নাম থেকেই বুঝতে পারছো যে গ্লাইকো মানে হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, অর্থাৎ যেসব প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকে তাদেরকে আমরা বলছি গ্লাইকোপ্রোটিন, এবং যেসব লিপিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকে তাদেরকে আমরা বলছি গ্লাইকোলিপিড। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন মিলিতভাবে প্লাজমা মেমব্রেনের মধ্যে অবস্থান করলে তখন আমরা তাদেরকে গ্লাইকোক্যালিক্স বলি। এই হলো আমাদের ফ্লুইড মোজাইক মডেল। তুমি এই মডেল যদি তোমরা বর্ণনা করো অবশ্যই চিত্রের শেষে এখানে ক্যাপশন দিবে এটা কিসের চিত্র। যেটি হচ্ছে ফিঙ্গার এবং নিকোলসন প্রবর্তিত ফ্লুইড মোজাইক মডেল, প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল। এবং যখন তোমরা খাতায় প্র্যাকটিস করবে তখন অবশ্যই এই মার্কিংগুলো ডান পাশে করার চেষ্টা করবে। আমি একই বোর্ডে একই সময়ে এঁকেছি বলে অনেকগুলি একই সাথে দেখিয়েছি। আমরা এখন আলোচনা করব রাসায়নিক গঠন নিয়ে। ভৌত গঠন থেকেই বোঝা যাচ্ছে যে এটি মূলত প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট নিয়ে গঠিত।
এর 75%ই হচ্ছে লিপিড উপাদান, তাছাড়া বাকি অংশ হচ্ছে প্রোটিন এবং সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট আছে। এর সাথে রয়েছে পানি এবং কিছু লবণ, কিছু কিছু জীবের বেলায় কিছু পরিমাণ নিউক্লিক অ্যাসিড বা আরএনএ থাকতেও দেখা যায়। আর এই প্লাজমা মেমব্রেনের কাজ হচ্ছে প্রধান। আমরা যদি কাজ আলোচনা করি তাহলে আমরা দেখব প্লাজমা মেমব্রেনগুলি সাধারণত যেহেতু প্রাণীদেহের সবচেয়ে বাইরের দিকের উপাদান, সুতরাং এটি পূর্ণ কোষটাকে ঘিরে রাখে। এটি বাইরের পরিবেশ থেকে ভেতরের সমস্ত জীব উপাদানগুলিকে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। এই মেমব্রেনটাতে অনেক ধরনের প্রোটিন বাহক আছে যেগুলো আয়ন পরিশোষণে সহায়তা করে। এতে বিভিন্ন ধরনের এনজাইম আছে। এই এনজাইমগুলি বিভিন্ন জৈব বৈশিষ্ট্য ধারণ করে এবং বিভিন্ন ক্রিয়ায় সহায়তা করে। বিভিন্ন তথ্যের ভাণ্ডার হিসেবে কাজ করে। ব্যাপন এবং অভিশ্রবণের বিশেষ সহায়তা করে। ভেতর থেকে বাইরে বিভিন্ন ধরনের বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করে। খেয়াল করে দেখো, এই যে কোষের প্লাজমা মেমব্রেন, তার ভেতরে থাকে প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনটি কিন্তু বিশেষভাবে বৈষম্যভেদ্য, অর্থাৎ ইচ্ছে করলে যে কোনো উপাদান তার ভেতরে প্রবেশ এবং বাইরে বেরিয়ে যায় না। এটা কি করে, কিছু বিশেষ জিনিসকে ভেতরে প্রবেশ করায় এবং ভেতর থেকে কিছু বিশেষ জিনিস বাইরে বেরিয়ে যায়। এজন্য এটাকে বলা হচ্ছে বৈষম্যভেদ্য বা সিলেক্টিভলি পারমিয়েবল। এরপরে আসলে এটি স্থিতিস্থাপক এবং এটা প্রয়োজন বোধে সংকুচিত হতে পারে এবং এটি প্রসারিত হতে পারে, শ্রিঙ্ক হতে পারে ভেতরের দিকে। আমাদের এর সাথে রিলেটেড আরও কিছু শব্দ আস্তে আস্তে আমাদের জানা হবে। এর ভেতরে সমস্ত উপাদানগুলো একটু মুভমেন্ট হয়, নড়াচড়া করে, একে বলা হয় সাইক্লোসিস বা আবর্তন। এই পুরো কোষ প্রাচীরটা জুড়ে ভেতরের অংশগুলি নড়াচড়া করে, এটা হচ্ছে সাইক্লোসিস বা আবর্তন। তারপর আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কোষ ঝিল্লি নামকরণ করেছেন কার্ল নাগেলি 1855 সালে। তোমরা এর সাথে সাথে কাজল ব্রাদার্সের বই আছে, হাসান স্যারের বই আছেন, এই দুটি বই ফলো করবে। এবং আমরা পরবর্তী ক্লাসে নতুন টপিকস দেওয়ার আগে অবশ্যই পুরনো টপিকস নিয়ে কিছুটা আলোচনা করে তারপর আমরা শেষ করব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।